আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমরা যারা 2024 সালে এসএসসি সমান পরীক্ষা দিবে বা 2024 সালে অথবা 25 সালে অথবা 26 সালে যে কোনো ব্যাচের জন্য আজকের এই ক্লাসটি প্রযোজ্য। আজকে আমরা চেষ্টা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে পদার্থের গঠন। পদার্থের গঠনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো টপিক, সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। দেখো বন্ধুরা, আমরা আজকে পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব, রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের পূর্বে এই অধ্যায়ে আরো কিছু টপিক আছে, সেটা হচ্ছে মৌলের প্রতীক, এরপরে মৌলের যৌগের সংকেত, এই ধরনের কিছু টপিক আছে যেগুলো তোমরা একটু পড়ে নিলেই বুঝবে প্রতীক কি, সংকেত কি। মনে রাখবে, একটা মৌলকে লিখিত রূপটাই হচ্ছে প্রতীক, আর একটা যৌগের লিখিত রূপ বা সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে কি সংকেত। এগুলো তোমরা খুব সহজেই একবার করে পড়ে নিলেই তোমরা পেয়ে যাবে। এরপর এখানে আরেকটা টপিক আছে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা। এখানে নিয়ে আমি একটু কথা বলে নেই। পারমাণবিক সংখ্যা কি? কোনো মৌলে উপস্থিত মোট প্রোটন সংখ্যা। মনে রাখবে, কোনো মৌলে উপস্থিত মোট প্রোটন সংখ্যাই হচ্ছে কি উক্ত মৌলের পারমাণবিক সংখ্যা। অর্থাৎ আমরা যদি বলি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে কি বোঝায়? তার মানে হচ্ছে সোডিয়াম পরমাণুতে সর্বমোট 11টি প্রোটন বিদ্যমান। সোডিয়াম পরমাণুতে সর্বমোট 11টি প্রোটন বিদ্যমান। আবার যদি আমাকে প্রশ্ন করা হয় যে এবার ধরো বলতেছি যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে কি বুঝো? তার মানে কার্বন পরমাণুতে মোট 6টি প্রোটন বিদ্যমান, এটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। অর্থাৎ কোনো মৌলে যতটা প্রোটন বিদ্যমান সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এরপর আছে পারমাণবিক ভর সংখ্যা। মনে রাখবে, পারমাণবিক ভর সংখ্যা ইকুয়াল, আমরা জানি হচ্ছে ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দ্বারা। ভর সংখ্যা সমান সমান লিখতে পারি পি প্লাস এন, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি বা যোগফল। মোট কথা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যা যদি যোগ করা হয় তবে আমরা ভর সংখ্যা পেয়ে যাব। এখন খেয়াল করো, সোডিয়ামের যদি প্রশ্ন এরকম আসে যে সোডিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা বিদ্যমান 11টি, এবং কি এই যে সোডিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা বিদ্যমান 11টি এবং নিউট্রন সংখ্যা বিদ্যমান হচ্ছে 12টি। নিউট্রন সংখ্যা বিদ্যমান হচ্ছে 12টি। এবার যদি প্রশ্নে আসে যে সোডিয়াম পরমাণুতে ভর সংখ্যার মান কত, তাহলে আমরা কিভাবে বের করব? কারণ প্রোটন সংখ্যা হচ্ছে 11 যোগ নিউট্রন সংখ্যা হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে কত? 23। এইভাবে আমরা ভর সংখ্যা নির্ণয় করব, অথবা ভর সংখ্যা দেওয়া থাকলে আমরা প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যার মানটা নির্ণয় করতে পারবো। এগুলো খুবই ইজি ব্যাপার, আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না। এবার দেখো, আমরা আলোচনা করব হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, যেটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক। তো ইতোমধ্যে আমাদের চ্যানেলটিতে এই অধ্যায়ের উপরে কিছু ভিডিও, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস নিয়ে কিছু ভিডিও আপলোড করা হয়ে গেছে। সেগুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। আর আজকে আমরা আলোচনা করবো রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। এই পরমাণু মডেল দুটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিওটি অনেক মজার হতে চলছে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমত বলবো রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল জানতে হলে তোমাদের একটু দুইটা সালও মনে রাখতে হবে। মনে রাখবে, বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম 1911 সালে সে একটা পরমাণু মডেল উপস্থাপন করেন। তারই নাম অনুসারে তার পরমাণু মডেলটিকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে দেয়া হয়। রাদারফোর্ড পরমাণু মডেলের পূর্বে আসলে কি পরমাণু মডেল নিয়ে কেউ আলোচনা করেনি? এটা আসলে ভুল কথা হবে। হ্যাঁ, আলোচনা করছে, তবে সেই আলোচনাগুলো এতটা গ্রহণযোগ্যতা পায়নি। সর্বপ্রথম পরমাণুর জগতে গ্রহণযোগ্যতা পায় হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, এই জন্য রাদারফোর্ড পরমাণু মডেল দিয়েই আলোচনা আসে এবং আলোচনা থাকে। তাহলে খেয়াল করো, আমরা রাদারফোর্ড পরমাণু মডেলটা শেখার জন্য আমি এই জায়গাতে একটা পরীক্ষার চিত্র বা অঙ্কন করে রাখছি। এই চিত্রটা আমরা একটু বিশ্লেষণ করলেই বুঝে যাব খুব সহজেই রাদারফোর্ড পরমাণু মডেল। এই চিত্রটা আসলে তোমাদের বইয়ে নাই, এটা নবম দশম শ্রেণীর বইয়ে নাই, তবে এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করো, খুব সহজেই তুমি বুঝবে। খেয়াল করো, এই চিত্রে আসলে আমি কি ঘটনাটা ঘটছে, এই চিত্রের উপকরণগুলো কি কি আমি সেগুলো আগে বলি। দেখো, এই জায়গাতে আমি একটা পাত রেখেছি, এটাকে আমরা একটা স্বর্ণের পাত নিয়েছি। সেই স্বর্ণের পাত, এটা একটা হচ্ছে স্বর্ণের পাত, এটা একটা স্বর্ণের পাত যার পুরুত্ব হচ্ছে 0.0004 সেন্টিমিটার। এটা মনে রাখবে, আমি একটা স্বর্ণের পাত নিয়েছি, স্বর্ণের পাতের পুরুত্ব হচ্ছে 0.0004 সেন্টিমিটার। এই যে স্বর্ণের পাতের উপরে জিঙ্ক সালফাইডের একটা পর্দা বা প্রলেপ দেওয়া হয়েছে। জিঙ্ক সালফাইডের একটা পর্দা বা প্রলেপ দেওয়া হয়েছে। তারপরে কি করতেছি আমরা, এই যে একটা পরমাণু রেখেছি, একটা পরমাণু,
এই পরমাণু রাখার পরে আমরা একটু দূর থেকে বিজ্ঞানী রাদারফোর্ড কি করছেন, আলফা কণা কি সহজে মনে রাখবা, হিলিয়াম 2 পজিটিভ চার্জ, হিলিয়াম 2 পজিটিভ চার্জকে বলা হয় আলফা রশ্মি বা আলফা কণা। হিলিয়াম 2 পজিটিভ চার্জ, দেখো বন্ধুরা হিলিয়ামের আমরা জানি ইলেকট্রন কতটি, দুইটা। হিলিয়ামের দুটো ইলেকট্রনের দুটোই যদি হিলিয়াম ত্যাগ করে তাহলে সেই অবস্থাটাকে বলা হয় আলফা কণা বা আলফা রশ্মি। তাহলে আলফা কণা কি অবশ্যই ধনাত্মক চার্জ যুক্ত, কারণ হিলিয়াম 2 পজিটিভ চার্জ। তাহলে আলফা কণা আমরা এখান থেকে প্রেরণ করতেছি, প্রেরণ করতে গিয়ে দেখো আমরা এখান থেকে আলফা রশ্মি প্রেরণ করতেছি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আলফা রশ্মি। এবার খেয়াল করো আমরা এই যে পরমাণু মডেল থেকে বা এই পরীক্ষা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি। দেখো বন্ধুরা, আমি এই পরীক্ষার মাধ্যমে কিছু সিদ্ধান্ত বলবো, যে সিদ্ধান্তগুলোই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত। দেখো একটু খেয়াল করো, প্রথমত এই যে দেখো তো বেশিরভাগ আলফা রশ্মি পরমাণুকে ভেদ করে সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করছে না। মনে রাখবা এখানে আলোক রশ্মিগুলো জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করতেছে, যেগুলো পরমাণু ভেদ করে গেছে। দেখো বেশিরভাগ আলোক রশ্মি সোজাসুজি গিয়ে, আমি এখানে যতগুলো অঙ্কন করছি তার মধ্যে ম্যাক্সিমাম গুলোই সোজা গেছে না, সোজা গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করছে। তার মানে এই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। কি সিদ্ধান্তে আসতে পারি? খেয়াল করো, যেহেতু ম্যাক্সিমাম আলোক রশ্মি গুলোই যে সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দাকে আলোকিত করেছে, তার মানে এর ভিতরে কোনো বাধা নাই। যদি ভিতরে কোনো বাধা থাকতো তাহলে কি আলোক রশ্মি সোজা যেতে পারতো? মনে রাখবা আলোক রশ্মির একটা ধর্ম হচ্ছে আলো সর্বদা সরল পথে চলে যদি বাধা না পায়। তাহলে যেহেতু এখানে আলোক রশ্মি সোজা চলে গেছে, নিশ্চয়ই বাধা পায়নি। যেহেতু বাধা পায়নি তার মানে কি আমরা বলতেই পারি যে পরমাণুর বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। কেন বলতে পারি? কারণ এখানে বেশিরভাগ আলোক রশ্মিগুলোই পরমাণুকে ভেদ করে সোজাসুজি গেছে, তার মানে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। দেখো বন্ধুরা, আমরা কিন্তু একটা ঘটনা খুব সহজে বুঝতে পারলাম যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, এটা একটা কি সিদ্ধান্ত। এরপরে আমরা আরেকটা সিদ্ধান্ত কি বলতে পারি, খেয়াল করো। দেখো এখানে মাত্র অল্প সংখ্যক আলফা রশ্মি, অল্প সংখ্যক আলফা রশ্মি তাদের নিজেদের পথ থেকে বেঁকে গেছে। দেখো আমি এখানে মাত্র দুটো আলোক রশ্মি দেখিয়ে দিছি, তাদের নিজেদের পথ থেকে বেঁকে কি অন্যদিকে চলে গেছে। তাহলে নিজেদের পথ থেকে বেঁকে যাওয়ার অর্থটা কি? মনে রাখবে একটা জিনিস আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পর কি করে, বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। খেয়াল করো এই জায়গাতে এসে পথ বেঁকে গেছে মানে কি নিশ্চয়ই বিকর্ষণ ঘটছে। একটুখানি খেয়াল করে দেখো, এই জায়গাতে এসে যেহেতু বিকর্ষণ ঘটছে তার মানে কি নিশ্চয়ই সমধর্মী চার্জ পেয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমি যে রশ্মিগুলো পাঠাচ্ছি এগুলো কি রশ্মি বন্ধুরা? আলফা রশ্মি। তার মানে এগুলো কি চার্জ? প্লাস চার্জ না? 2 প্লাস চার্জ না? এগুলো সবই কি প্লাস চার্জ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি প্লাস চার্জ। তাহলে আমি পাঠাচ্ছি ধনাত্মক চার্জ, এই জায়গাতে এসে বিকর্ষণ করলো, তার মানে বোঝাই যাচ্ছে যে কেন্দ্রে কি চার্জ আছে? প্লাস চার্জ আছে। মনে রাখবা এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড একটা সিদ্ধান্তে আসেন যে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন বিদ্যমান, পরমাণুর নিউক্লিয়াসে বা পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন, কারণ প্রোটনের চার্জ কি ধনাত্মক। এবং পরমাণুর নিউক্লিয়াসে থাকবে হচ্ছে প্রোটন এবং প্রোটনের চার্জ ধনাত্মক। এটা নির্ধারণ করলো কিভাবে? এই যে আলফা রশ্মি, যেহেতু আলফা রশ্মি ধনাত্মক চার্জ যুক্ত, আবার এই জায়গাতে এসে যেহেতু বিকর্ষণ ঘটতেছে তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে কি বিকর্ষণ ঘটতেছে, যেহেতু তার মানে নিশ্চয়ই এই জায়গাতে প্লাস জাতীয় কিছু আছে। আর প্লাস কি? প্রোটন। পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড এর নামকরণ করেন কি এই যে কেন্দ্রে থাকবে প্রোটন এবং এই প্রোটন হবে কি ধনাত্মক চার্জ যুক্ত। এটা মনে রাখবে, প্রোটনের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। তাহলে এভাবে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় একটা সিদ্ধান্ত যে পরমাণুর নিউক্লিয়াসে বা পরমাণুর কেন্দ্রে হচ্ছে প্রোটন বিদ্যমান এবং প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক। এবার খেয়াল করে দেখো অল্প সংখ্যক আলফা রশ্মি, মাত্র একটা আলফা রশ্মি তাদের পুনরায় আগের মাধ্যমে ফিরে আসছে। এটা বলা যায় প্রতি 20,000-এ প্রায় একটি। এই রশ্মিটা আমরা বলতে পারি প্রতি 20,000-এ প্রায় একটি রশ্মি, প্রতি 20,000-এ। অর্থাৎ আমি বিজ্ঞানী রাদারফোর্ড এখান থেকে মনে করো 20,000 আলোক রশ্মি প্রেরণ করে উনি দেখছেন মাত্র একটা রশ্মি পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এটা থেকে বোঝা যায় যে পরমাণুর আয়তনটা নিউক্লিয়াসে সম্পূর্ণ পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা খুবই ছোট বা খুবই নগণ্য। এখান থেকে একটা সিদ্ধান্ত আসে যেহেতু মাত্র একটা রশ্মি আমরা ফেরত পাই, কতগুলো নিক্ষেপ করে? 20,000 রশ্মি নিক্ষেপ করে 20,000 রশ্মির মধ্যে থেকে মাত্র একটা রশ্মি ফেরত পাই এবং সেই রশ্মিটা কি নিউক্লিয়াসে বাধা পেয়ে সোজাসুজি পিছন দিকে চলে আসে। তাহলে বোঝাই যাচ্ছে এখানে শক্তিশালী কিছু একটা আছে।
এই কথাটা থেকে আরেকটা সিদ্ধান্তে আসলেন কি, যে পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। কারণ কি, এই জায়গাতে শক্তিশালী কিছু না থাকলে তো আর ফেরত পাঠানো সম্ভব ছিল না। তার মানে এই যে পরমাণুর সমস্ত পরমাণুর ভরটা এই নিউক্লিয়াস ছোট্ট জায়গা সেটার মধ্যে কেন্দ্রীভূত, এবং নিউক্লিয়াসের আয়তনটা কি সমগ্র আয়তনের তুলনায় খুবই ছোট। এগুলো হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত। রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত। এরপর রাদারফোর্ড পরমাণু মডেলের আরো কিছু সিদ্ধান্ত আছে। তবে এখন দেখো, এখন রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল, কিছু ভুল ছিল। সেই ভুলটা কি? সব থেকে বড় একটা ভুল হচ্ছে, বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলটা ইনি তুলনা করছিলেন সৌরজগতের মডেলের সঙ্গে। সৌরজগতের মডেলের সঙ্গে একটা জিনিস খেয়াল করে দেখো বন্ধুরা, এখানে ইলেকট্রনগুলো, কারণ উনি বলতেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরতেছে। এখান থেকে একটা সিদ্ধান্ত উনি বলছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘোরে, যেমন সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো একজন আরেকটাকে কেন্দ্র করে, মানে একটা আরেকটাকে কেন্দ্র করে ঘোরে, ঠিক অনুরূপভাবে এখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকে। কিভাবে ঘোরে এটা উনি বলে যেতে পারেননি। দেখো এখন খেয়াল করো, আমরা এনার সীমাবদ্ধতা গুলো বলতে চেষ্টা করি। সীমাবদ্ধতা, রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু ভুল ছিল, সেই ভুলগুলো কি কি ছিল? তো সব থেকে বড় একটা ভুল হচ্ছে, ইনি এই যে তুলনা করলেন এই মডেলটাকে সৌর মডেলের সঙ্গে, আমরা কি এটাকে আদৌ সৌর মডেলের সঙ্গে তুলনা করতে পারি? একটু খেয়াল করে দেখো, কারণ সৌরজগতে যে গ্রহ উপগ্রহগুলো আছে এগুলো সামগ্রিকভাবে চার্জ শূন্য, চার্জবিহীন। তো চার্জবিহীন একটা বস্তু, আর এখানে পরমাণু কি চার্জবিহীন বস্তু? না, ইলেকট্রন বা ঋণাত্মক চার্জযুক্ত। তার মানে কি, একটা ঋণাত্মক চার্জে চার্জিত বা একটা চার্জযুক্ত বস্তু আর একটা চার্জহীন বস্তু, দুটোকে আমরা কখনোই এক করে বা এক তুলনা করতে পারি না। এটা একটা বিজ্ঞানী রাদারফোর্ডের বড় ভুল ছিলেন। এরপর আরেকটা ভুল আমরা কি বলতে পারি, দেখো এখানে তারা যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে, বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা তত্ত্ব দিয়েছে। বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যে কোনো বৃত্তাকার বস্তু কণা, মানে কোনো বস্তু কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তারা ক্রমাগত শক্তি হারাতে থাকে। বিষয়টা কেমন? এরকম, দেখো যে কোনো বস্তু কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, অবশ্যই চার্জিত বস্তু কণা, কোনো চার্জিত বস্তু কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তারা ক্রমাগত শক্তি বিকিরণ করে, মানে শক্তি হারায়। শক্তি হারাতে হারাতে তারা কেন্দ্রে এসে একসময় পতিত হওয়ার কথা। তাহলে কেন্দ্রে এসে যদি পতিত হয় একটা বস্তু, চার্জিত বস্তু যদি চার্জ হারাতে 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 একসময় কেন্দ্রে এসে পতিত হয়, তাহলে দেখো তো বন্ধুরা, পরমাণুর অস্তিত্ব থাকবে কি? পরমাণু কিন্তু অস্তিত্ব থাকবে না। কারণ পরমাণু যদি কেন্দ্রে এসে পতিত হয়ে যায় ইলেকট্রন গুলো, তখন পরমাণুর অস্তিত্ব থাকবে না, পরমাণু অস্তিত্বহীন হয়ে পড়বে। কিন্তু প্রকৃতপক্ষে কি পরমাণু অস্তিত্বহীন? তোমরা বলবে নিশ্চয়ই না। কারণ পরমাণু অস্তিত্বহীন হলে আমরা 118টা পরমাণু তো পেতাম না। তার মানে নিশ্চয়ই পরমাণু অস্তিত্বহীন নয়। যেহেতু পরমাণু অস্তিত্বহীন নয়, পরমাণুর অস্তিত্ব যেহেতু আছে, তার মানে রাদারফোর্ডের এই কথাটাও ভুল। উনি বলছেন যে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। হ্যাঁ, বৃত্তাকার পথে কিভাবে ঘুরতে থাকে এই কথাটা বিজ্ঞানী রাদারফোর্ড বলে যেতে পারেননি। তো ম্যাক্সওয়েলের তত্ত্বটা এখানে মনে রাখবে সীমাবদ্ধতার ক্ষেত্রে, যে কোনো চার্জিত বস্তু কণা বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তারা ক্রমাগত শক্তি বিকিরণ করে, এবং বিকিরণ করতে করতে একসময় কেন্দ্রে এসে পতিত হবে বা পরমাণু অস্তিত্বহীন হয়ে পড়বে। কিন্তু যেহেতু পরমাণু প্রকৃতপক্ষে অস্তিত্বহীন নয়, তার মানে রাদারফোর্ডের কথাটা ভুল। তাহলে আমরা ভুল দুইটা পেলাম। কি পেলাম? এক নম্বর ভুল পেলাম হচ্ছে একটা চার্জহীন বস্তু আর একটা চার্জিত বস্তুকে আমরা একসঙ্গে তুলনা করতে পারবো না। এরপর বৃত্তাকার পথে ঘুরতে থাকলে পরমাণুর কেন্দ্রে এসে পতিত হবে বা অস্তিত্বহীন হয়ে পড়বে, কিন্তু পরমাণু প্রকৃতপক্ষে অস্তিত্বহীন নয়, তার মানে এই কথাটাও কি ছিল? ভুল ছিল। এরপরে দেখো, সুনির্দিষ্ট কোনো কক্ষপথের ধারণা কিন্তু উনি দিয়ে দিতে পারেননি। বিজ্ঞানী রাদারফোর্ড শুধুমাত্র বলছেন যে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘোরে, কিভাবে ঘোরে এই কথাটা উনি কিন্তু বলে যেতে পারেননি। এগুলোই ছিল হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের সব থেকে বড় ভুল। আরেকটা জিনিস আমরা বলতে পারি এখানে, যে কক্ষপথের আকার, আকৃতি বা ব্যাসার্ধ কেমন হবে এটাও কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড বলে যেতে পারেননি। এগুলোই ছিল বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল। তোমরা নিশ্চয়ই রাদারফোর্ড পরমাণু মডেলটা বুঝে গিয়েছো। দেখো বন্ধুরা, যেহেতু ভিডিওটি একটু বেশি লং হয়ে যাচ্ছে, তাই আমরা চেষ্টা করব বোর পরমাণু মডেলটি আগামী পর্বে আলোচনা করার জন্য। আমরা এই পর্বে শুধুমাত্র আলোচনা করলাম রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলটি তোমরা বুঝেছো কিনা সেটা নিশ্চয়ই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলের সাথে থেকো। এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা। ধন্যবাদ।